তো একেবারেই কাম্য নয়। সরকারের দায়িত্ব ছিল স্থানীয় মানুষের সঙ্গে বারবার বসে একটা সমাধান সূত্র বার করা, কিন্তু সরকার সেটা করেনি। সরকার ভুল করেছে। এখন মাটি দিয়েই কেবলমাত্র রাস্তা তৈরি করতে হয় এমনটা নয়, সরকারের প্রয়োজন হলে ফ্লাইওভারের মতো করে আলাদা করে রানওয়ে তৈরি করতে পারত। এটা করে অত্যন্ত ভুল করেছে। আমরা এ নিয়ে আইনের সাহায্য নেওয়ার চেষ্টা করব। মানে ওই পদক্ষেপ যদি এয়ারপোর্টে সবাই বলছে যে সুরক্ষার জন্য এই কাজটা করা হয়েছে। সুরক্ষার এসব তো বলে থাকেন তারা যারা ভীত, যাদের ভিতরে কাপুরুষতা আছে। আমরা হিন্দু ভাইদের মনে করি না যে তারা ভয়ের কারণ। আমাদের হিন্দু ভাইরাও মনে করেন না যে মুসলমানরা ভয়ের কারণ। এই সবগুলো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এগুলো এক ধরনের গদি মিডিয়া মানুষকে ভুল ধারণা দিয়েছে। এটা আমি তো মানে কিভাবে শুরু করবো বলুন তো, মানে আমার লজ্জাজনক ব্যাপার, আমার নিজের লজ্জা লাগছে যে আমি এতদিন জানতাম না যে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে এরকম মসজিদ আছে। আমি সত্যি জানতাম না, আমি এই প্রথম জানলাম যে ভেতরে নাকি মসজিদ ছিল। আর ইনি বলছেন হিন্দু ভাইদের সমস্যা নেই। হিন্দু মুসলিম ফ্যাক্টরি না, এ তো জীবন মরণের কথা। মানে যে প্লেন উঠছে নামছে সেখানে শুধু হিন্দু ভাইরা চাপে না, মুসলমান ভাইরাও চাপে। তো তাদেরও জীবন রিস্কে, মসজিদে যারা নামাজ পড়ছে তাদেরও জীবন রিস্কে। পাইলট যে প্লেন নামাচ্ছে সেও দুবার করে ভাবছে যে এটা কি মমতা ব্যানার্জি, আপনি কি? আমি এই খবরটি পড়তে গিয়ে জানলাম যে বুদ্ধদেব ভট্টাচার্য উনি পর্যন্ত কথা তুলেছিলেন এই মসজিদটাকে নিয়ে। আপনি তো লাস্ট 15 বছর একটা ভানাক পর্যন্ত লাগতে দেননি যে ওর ভেতরে মসজিদ আছে। মানে আমার ডাউট আছে যে আপনারা কি সবাই জানতেন যে ভেতরে মসজিদ আছে? মানে এ তো মারাত্মক ব্যাপার, এ তো ভয়ঙ্কর ব্যাপার যে এয়ারপোর্টের ভেতরে মসজিদ। যে এয়ারপোর্টের ভেতরে সাধারণ ব্যক্তি তো দূরের কথা, মুখ্যমন্ত্রী পর্যন্ত যেখানে প্লেন দাঁড়িয়ে থাকে সেখানে নর্মালি যাতায়াত করতে পারে না। সেখানে প্রতিদিন 5 ওয়াক্ত 50 থেকে 60 জন ব্যক্তি জাস্ট আধার কার্ড দেখিয়ে ভেতরে ঢুকে পড়তো। কতটা ডেঞ্জারাস শুধুমাত্র সিকিউরিটির জন্য। যে কলকাতা বিমানবন্দর এতটা বিজি যে ঘন্টায় 40 থেকে 45টা বিমান শুধু ওঠে আর নামে, সেখানে 5 ওয়াক্ত করে এত লোক আনাগোনা, মানে কি চলছিল? ইয়ার্কি বানিয়ে রেখে দিয়েছিল একটা এয়ারপোর্টকে। এটা কি? সব থেকে অবাক করে ব্যক্তির এই যে ভিডিওটা আমি আপনাদের সামনে চালালাম, আপনারা আরেকবার রিপিটেডলি দরকার হলে শুনে নেবেন। উনি বলছেন যে এখন তার মাটি দিয়েই শুধুমাত্র রাস্তা করে রানওয়ে করতে হয়, তা তো নয়, ফ্লাইওভার বানিয়ে নাকি সেখানে রানওয়ে করে দেওয়া হবে। ফ্লাইওভার বানিয়ে সেখানে রানওয়ে করে দেওয়া হবে। আর এই বক্তব্যটি বলতেই 12টি জেলায় মাদ্রাসাগুলোতে কি কি সাবজেক্ট পড়ানো হয় সেটা নিয়ে ইন্সপেকশন স্টার্ট হয়েছে। আমি ইয়ার্কি মারছি না, এটা ফ্যাক্ট। আমি আপনাদেরকে এই রিপোর্টটাও দেব যে 12টি জেলায় মাদ্রাসাগুলিতে কি কি সাবজেক্ট পড়ানো হয়, কতগুলি শিক্ষক রয়েছে, তাদের কি কি যোগ্যতা রয়েছে, সেই মাদ্রাসাগুলি সরকারি অনুমোদিত কি না, অনুমোদন ছাড়া থাকলে কোথায় থেকে টাকা আসছে তার বিস্তারিত ইনফরমেশন চাওয়া হয়েছে এই বক্তব্যের পর। মানে একটা ফাইটার জেট তাও বা মানতাম, বিমানবাহী মানে বিমান যেখানে যাত্রীবাহী বিমান, মানে তার কতটা ওয়েট, বাই টন টন, মানে আমি কি বলবো, সে নামছে মানে তার একটা ফোর্স, নামার পর যে ঘর্ষণের মাধ্যমে যে ফোর্স ক্রিয়েট হচ্ছে, যে আগুন ধরার মতো সিচুয়েশন হয়, ও তো মানে কি বলছেন, মানে একটা ফ্লাইওভার করে দিয়েছেন রানওয়ে। এ তো মারাত্মক ব্রেন, এ তো সায়েন্সকে টপকে যাবে। এমন বক্তব্য রাখলেন যে মসজিদ নাকি না সরিয়ে ওখানে নাকি ফ্লাইওভার করে রানওয়ে বানিয়ে দিলে হতো। আমি তো শুনে মানে আই এম তো অবাক। আমি আপনাদেরকে জানাই যে কতটা মানে এক তো হচ্ছে যে প্রথমত আমি জানাবো আপনাদেরকে যে 2003 সালেই বুদ্ধদেব ভট্টাচার্য বৈঠক করেছিলেন কেন্দ্রীয় উড্ডয়ন মন্ত্রী শাহনওয়াজ হুসেনের সাথে, যে বৈঠকে ডিসাইড করা হয়েছিল যে থাক মসজিদ যা আছে থাক, আমরা মসজিদটাকে ঘুরিয়ে মানে রানওয়েটাকে আমরা নাকি ঘুরিয়ে নেবো। বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন যে এই ব্যাপারটাকে নিয়ে একটু সিরিয়াসলি দেখতে, কারণ ম্যাটারটা অত্যন্ত সিরিয়াস। তারপরেও রানওয়েকে ঘুরিয়ে দিতে হয়েছিল আজ পর্যন্ত, যার জন্য উত্তর দিকের বিমানবন্দরের উত্তর দিক আর সম্প্রসারণ করাই হয়নি। প্রাইমারি রানওয়ে রয়েছে, সেকেন্ডারি রানওয়ে রয়েছে। যখন প্রাইমারি রানওয়েটা বিজি থাকে তখন খুব স্বাভাবিক ব্যাপার যে সেকেন্ডারি রানওয়েতে প্লেন নামাতে হয়। এবার সেকেন্ডারি রানওয়ে থেকে মাত্র 165 মিটারের মধ্যে রয়েছে সেই মসজিদ।
যেখানে প্রতিদিন 5 ওয়াক্ত মানে 5 টাইমস মসজিদে নামাজ পড়তে আসেন অপরিচিত ব্যক্তিরা, 50 থেকে 60 জন হচ্ছেন প্রতিদিন। যখন শুক্রবার হয় বা জুম্মাবার হয় সেদিন তো সেই সংখ্যাটা আরও বেশি বেড়ে যায়। আর তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে এক তো হচ্ছে যে অচেনা ব্যক্তি নামে, সেকেন্ড হচ্ছে যে গেট দিয়ে এন্ট্রি নিচ্ছে সেই গেটে জাস্ট একটা আধার কার্ড দেখিয়ে, মানে সিকিউরিটি হাই সিকিউরিটি জোন যে এরিয়া সেখানে জাস্ট একটা আধার কার্ড দেখিয়ে তারা ঢুকে পড়ছে। আর বিমানবন্দরের কর্তৃপক্ষের দিক থেকে যে ছোট ছোট বাসগুলি চলে তাদের আবার এত দায়িত্ব যে তারা সেই 50, খুব স্বাভাবিক না, প্রাণের ব্যাপার, 50-60টা ব্যক্তিকে সেই গাড়িতে করে 5 টাইমস সেই মসজিদে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তুলে এনে আবার গেটে নামানো হয়। ইয়ার্কি মারা হচ্ছে একটা এয়ারপোর্ট নিয়ে। এটা কি ছেলে খেলা চলছে? এটা শুধুমাত্র মসজিদ বলে নয়, এটা মন্দির থাকলেও আমার রিয়াকশন সেম থাকতো, এটা গুরুদ্বারা থাকতো, এটা যদি চার্চ থাকতো তাহলেও আমার কোয়েশ্চেন এটাই থাকতো যে এটা কি ছেলে খেলামো হচ্ছে। এক তো হচ্ছে যে যারা নামাজ পড়তে যাচ্ছেন বাই চান্সে দুর্ঘটনা, এই কারণে বলা হয় না অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট কি দুর্ঘটনা, দুর্ঘটনা তো এমনি এমনি হয়ে যায় না, ওটাকে দুর্ঘটনাই বলা হয়। বাই চান্স যদি কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটে তো মসজিদে নামাজ পড়া ব্যক্তিদের প্রাণ যাবে তো যাবেই, তার সঙ্গে ওই যাত্রীবাহী বিমান যেখানে প্রচুর সাধারণ মানুষ যাতায়াত করছে তাদেরও তো প্রাণ চলে যাবে, মানে সবটাই সোহা হয়ে যাবে। তো এতটা রিস্ক নিয়ে সেকেন্ডারি রানওয়ের 165 মিটারের মধ্যে মসজিদ থাকাটা কি এতটা প্রয়োজন? সেটাকে সরিয়ে নেওয়া যায় না। যেটাকে নিয়ে আমি আপনাদেরকে আরও ডিটেলস জানিয়ে দিই, এটা মাত্র হঠাৎ করে কথা উঠলো তা নয়, হঠাৎ করে আমরা টেনশনে পড়ে গেলাম তা নয়। এক তো হচ্ছে বিমানবন্দরের কর্তৃপক্ষের দিক থেকে বারবার এটাকে নিয়ে অবজেকশন দেওয়া হয়েছে যে এরকমভাবে চলতে পারে না, কিন্তু না, সরকার তো ভোট ব্যাংক দেখছে, বিমানবন্দর কর্তৃপক্ষের দিকে কে দেখে? অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন তাদেরকে দায়িত্ব নিতে হবে, তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, তাদের এগেনস্টে মামলা হবে। সেমভাবে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা BCAS, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির দিক থেকে চিঠি লেখা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে এয়ারপোর্টের ভেতরে তো মুখ্যমন্ত্রীকে পর্যন্ত অ্যালাউ হয় না। সেখানে এত লোক যেভাবে জাস্ট একটা আধার কার্ড দেখিয়ে ঢুকছেন তাতে মানে সিকিউরিটি ব্রিচ তো হচ্ছেই, কোনো সিকিউরিটি থাকছে না। আমরা সামান্য প্লেন ধরতে গেলে, আমরা সামান্য এয়ারপোর্ট যেতে গেলে যদি 5 মিনিট লেট হয় আমরা এন্ট্রি নিতে পারি না। হাত পকেটে জাস্ট একটা নেল কাটার থাকলে আমাদের এন্ট্রি হয় না, আমাদেরকে চেকিংয়ের মধ্যে ফেলে দেওয়া হয়, আমাদের তখন পারলে জামা কাপড় খুলে চেকিং করা হয়। সেখানে এতগুলো ব্যক্তি নর্মাল এয়ারপোর্টের ভেতরে অ্যামে ঘুরে বেড়াচ্ছে, তাও আবার 5 টাইমস 5 ওয়াক্ত ঘুরে বেড়াচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক তো সিকিউরিটি ব্রিচ হচ্ছে, আর সেকেন্ড ভাই প্রাণ চলে যেতে পারে, দুর্ঘটনা একেই বলে। প্লেন নামছে সব থেকে বিজিয়েস্ট এরিয়া, মানে বিমানবন্দর, কলকাতা বিমানবন্দর খুব বিজি একটা বিমানবন্দর, যেখানে ঘন্টায় আমি আবার বলছি 40 থেকে 45টা বিমান উঠছে আর নামছে, তার মানে মিনিটে কতগুলো উঠছে আর নামছে। তো সেই জায়গায় একটা ছোট ছোট বাস শুধু নামাজ পড়তে যাবে বলে যাতায়াত করছে ভেতর দিতে, কি ছেলে খেলা। প্রাইমারি রানওয়ে যখন বিজি থাকবে তখন সেকেন্ডারি রানওয়েতে তো প্লেনকে নামাতেই হবে। তো সেখান থেকে মাত্র 165 মিটার মসজিদ। আর এইরকম ঘটনা ঘটার পর আমি দেখতে পেলাম যে প্রশাসনের দিক থেকে বৈঠক তো করাই হয়েছে, জেলা প্রশাসনের সঙ্গে বিমানবন্দরের কর্তৃপক্ষের তো বেশ কয়েকটি বৈঠক হয়েছে, আমি একটি বৈঠক কেন বলবো, বেশ কয়েকটি বৈঠক হয়েছে। তার মধ্যে শনিবার দিন মসজিদ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার পর্যন্ত নামাজ পড়া বন্ধ থাকবে। কারণ এটাকে নিয়ে ভাবার সময় এসেছে, ভাবতে হবে। মমতা ব্যানার্জি হাত দিতেন না, উনি কোনো কন্ট্রোভার্সিতেই যেতেন না। এক তো হচ্ছে ওনার ভোট ব্যাংক, প্রথমেই মাইন্ডে ওটা ঘুরতো, আর সেকেন্ড হচ্ছে আপনি বলে মানে যে কোনো ন্যায্য যদি কোথাও রায়ট লেগে থাকে তাহলে তো উনি যাবেনই না। আর যদি রায়ট নাও লেগে থাকে, জাস্ট এমনি নর্মাল হয়তো হিন্দু মুসলিম কথাটা চলে এলো, তাতেই মমতা ব্যানার্জি বলবেন জয়রামজি কি। এই এমন এক সরকার চলতো যে সরকারের আমলে সত্যি আমি জানতাম না যে এয়ারপোর্টের ভেতরে মসজিদ আছে। আর আমার মনে হয় অনেকেই জানে না, আমার সত্যি মনে হয় অনেকেই জানে না। নাহলে জানলে তো শিক্ষিত সমাজ অটোমেটিক্যালি কথা বলবেন যে সমাজের হৃতে মসজিদ সরাতে হবে। এখানে হিন্দু মুসলিম ফ্যাক্টর না, প্লেনে যে যাত্রী সেখানে হিন্দুও রয়েছে, মুসলিমও রয়েছে, খ্রিস্টানও রয়েছে, সবাই রয়েছে। নামাজ যারা পড়ছেন তারা মুসলিম সম্প্রদায়। দুর্ঘটনা ঘটলে দুই পক্ষেরই ঘটবে, এক পক্ষের নয়।
আর সিকিউরিটি ব্রিচ সেটা তো মারাত্মক একটা থ্রেট, আমি আর কি বলবো, সেটা তো মারাত্মক একটা থ্রেট। এই যে বক্তব্য রাখলেন না যে প্লেন ফ্লাইওয়ে করে দেওয়া হবে, তার উপর নাকি রানওয়ে চাপিয়ে দেওয়া হবে, এই বক্তব্য সামনে আসতেই রাজ্য সরকারের দিক থেকে সঙ্গে সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, মানে আমার মনে হয় এই বক্তব্যের পরেই নির্দেশ দেওয়া হয়েছে, 12টি জেলার অনুদানহীন মাদ্রাসার খুঁটিনাটি চেক করতে হবে। বলতে পারেন এক কথায় ইন্সপেকশন করা স্টার্ট হয়েছে 12টি জেলায়, যেখানে মাদ্রাসাগুলো অনুদানহীন, সেই মাদ্রাসাগুলো চলছে কি করে, রানিং কি করে আছে, ফ্রিতে? যদি ফ্রিতে হয়ে থাকে তাহলে থাকার ব্যবস্থা নিশ্চয়ই নেই, যদি থাকছে তাহলে সেই টাকাই বা কোথায় থেকে আসছে, কারণ থাকা খাওয়া ভরণ পোষণের তো দায়িত্ব আছে। তো 12টি জেলায় ইন্সপেকশন হচ্ছে, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা, যেখানে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে যে 15 জুলাইয়ের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে। কিসের কাজ? ইন্সপেকশনের কাজ কমপ্লিট করতে হবে, আর 21 জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। সেই যে যাচাইকরণ হলো খুঁটিনাটি যাচাইয়ের ভিত্তিতে 21 জুলাইয়ের মধ্যে একটা কমপ্লিট রিপোর্ট দিতে হবে। তো কি ইন্সপেকশন হবে, কোয়েশ্চেন এখান থেকে অটোমেটিক্যালি আসে, মানে এটাই ইন্সপেকশন হবে যে সংশ্লিষ্ট মাদ্রাসা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, টাকা কোথায় থেকে আসছে সেই মাদ্রাসা চালাতে, শিক্ষক এবং শিক্ষাকর্মীর সংখ্যা ঠিক কতটা রয়েছে, সংশ্লিষ্ট মাদ্রাসার আবাসিক ব্যবস্থা রয়েছে কিনা, কি কি কোর্স করানো হয় সেখানে, এবং সরকারি নিয়ম মেনে সেই মাদ্রাসা চলছে কি না, এটা ডিটেলস খুঁটিনাটি চেকিং করা হবে, রিপোর্ট তৈরি করা হবে এবং সরকারের হাতে তুলে দেওয়া হবে। কারণ ফ্রিতে মাদ্রাসা কি, স্কুলও চলতে পারে না, বাড়িও চলতে পারে না। তো যদি অনুদানহীন মাদ্রাসা হয়ে থাকে তাহলে সেই মাদ্রাসা চলছে কিভাবে, এটা সরকারের কাছে একটা বিরাট বড় কোয়েশ্চেন। আমি সত্যি মন থেকে ফিল করি যে বুদ্ধদেব ভট্টাচার্য একটি ভুল দলে ছিলেন। উনি বলেছিলেন যে সীমান্তবর্তী এরিয়াগুলিতে মাদ্রাসাগুলি জঙ্গি তৈরির একটা কারখানা হয়ে দাঁড়িয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, যেটা বলার জন্য ওনার দলেরই লোক ওনাকে ক্রিটিসাইজ করেছিল। উনি মসজিদ সরানোর কথাও তুলেছিলেন, যার জন্য 2003 সালে বৈঠকও করেন, পারেননি সেটা অন্য কথা, কিন্তু চেষ্টা করেছিলেন। তো আমার খুব ফিল হয় যে বুদ্ধদেব ভট্টাচার্য ভুল করে ভুলভাল দলে ছিলেন, মানে যে দলে থাকার কথা নয় সেই দলে ছিলেন, তাই তো? আচ্ছা, আমি আপনাদেরকে আর একটা বড় খবর দেবো, কারণ এতক্ষণ পর্যন্ত মাদ্রাসা এবং মসজিদ নিয়ে শুনলেন, তো অনেকেরই মনে হতে পারে যে ওরে বাবারে সরকার পরিবর্তন হতেই বিরাট জুলুম চলছে, জুলুম চলছে, জুলুম। একটা জুলুমবাজির কোনো কথা বলা হয়নি, সবটা লজিক্যাল কথা বলা হয়েছে। তাহলে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, যে ভিডিওটি পুরনো নয়, গতকালকের ভিডিও, দেখুন একবার। হিন্দুদেরকে 1 ইঞ্চি জমি বিক্রি করবেন না, বাড়ি ভাড়া দিবেন না, হিন্দুদের হোটেলে খাবেন না, হিন্দু শিক্ষককে দিয়ে আপনার ছেলেকে পড়াবেন না, হিন্দু ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন না। এই বিষয়গুলো সামাজিকভাবে বয়কট করবেন আপনারা, মুসলমান জনগণ জনগণ জনগণ। হিন্দুদেরকে ভূমির মালিকানা দেয়া, আমরা বারবার বলছি আমাদের এই দেশের 1 ইঞ্চি জমি কাউকে দেওয়া যাবে না। এখন হিন্দুরা জমি কিনছে 3 গুণ দাম দিয়ে, বেচে দিবেন না। হিন্দুদেরকে 1 ইঞ্চি জমি বিক্রি করবেন না, বাড়ি ভাড়া দিবেন না, হিন্দুদের হোটেলে খাবেন না, তাদের খাবারের মধ্যে গোবর গোচনা আছে। হিন্দুদেরকে, এই ব্যক্তির ভিডিও আমি লাস্ট 7 দিন ধরে ফলো করছি, এমন একটা দিন যায় না যেদিন ইনি হিন্দু ছাড়া কোনো বক্তব্য রেখেছেন। বাংলাদেশের ডেইলি প্রভোক করা ভিডিও করছেন, বক্তব্য রাখছেন এবং সেখানকার সাধারণ মানুষকে উস্কাচ্ছেন। এটাকে উস্কানো বলে। হিন্দুদের এই করবেন না, হিন্দুদের তো নির্লজ্জের মতো চলছে বাংলাদেশে। এইটার বিরুদ্ধে ভারতে আন্দোলন হচ্ছে না, আর হবেও না, আর হোক আমি এটা চাইও না। এটা অশিক্ষিতর পরিচয় দেওয়া, এটা অশিক্ষার পরিচয় একটা, যে আজকের যুগে দাঁড়িয়ে তারা বাংলাদেশে বসে থেকে বলছে 1 ইঞ্চি জায়গা দেয় না, জায়গা না দিয়ে দিয়ে বাংলাদেশে হিন্দুর পার্সেন্টেজ কত পার্সেন্টেজ বাংলাদেশে হিন্দু বেঁচেছে বুঝতে হবে না। তো ডেইলি প্রভোকেটিং স্পিচ রাখছেন এই ব্যক্তি। আমাদের দেশে এরকম হয়? আমাদের দেশে কেউ আমরা এভাবে কথা বলি? দেখুন, ধর্ম যার যার, উৎসব সবার, আমি এই কথা বলছি না, ধর্ম যার যার, প্রত্যেকেই নিজের ধর্মকে রেসপেক্ট করে। আমাদের যদি কোনো ধর্মের প্রতি একটু কিছু মনোভাবও থেকে থাকে, ধরুন ওনার ধর্মের কিছুটা আমার হয়তো কুসংস্কার লাগতেই পারে, আমার ধর্মের জিনিস আমার ভালো লাগবে, অন্যের কুসংস্কার লাগতেই পারে, তাও আমরা সেটা মনে মনে রাখি, ওপেন করার প্রয়োজনও বোধ করি না। আর এনারা তো ওপেন হিন্দু বিরোধী কথা বলছেন। তাহলে বাংলাদেশে এই চলে, আমাদের দেশে চলে না।
চলবেও না, আর আমাদের রাজ্যে এরকম কিছু চলছেও না। আমরা খুব লজিক্যাল কথা বলে চলছি। এবং এই যে মসজিদকে নিয়ে যেটা চলছে, যদি সরানোর, এই বাংকরা মসজিদ যেটা এয়ারপোর্টের মধ্যে রয়েছে, এটা খুব ভুল ডিম্যান্ড। এটা যদি সরানোও হয়ে থাকে, যদি মন্দিরও থাকতো তাও বলতাম যে সরানো হোক, কারণ এখানে সাধারণ মানুষের জীবনের কথা, দুর্ঘটনার কথা হচ্ছে, আর ভয়ঙ্করভাবে সিকিউরিটি ব্রিচের কথা হচ্ছে। এনার মতো প্রভোকেটিং স্পিচ যা ডেইলি এখন বাংলাদেশে চলছে, তার মানে একবার রিয়েলাইজ করুন, সিপিএমরা এই ভিডিও দেখে বলবে ওদের দেশে হচ্ছে, তার মানে কি আমাদের দেশে এমনিতে তো হয়ও না, হবেও না, কিন্তু মেন্টালিটি চেঞ্জ করতে হবে। ওইখানকার বর্তমানে হিন্দুদের পরিস্থিতি ভাবুন, যখন এরকম ভিডিও তারা শোনে, তাহলে তারা বাড়ি থেকে কিভাবে বেরোয় সেইটা একবার চিন্তা করুন। এটা হচ্ছে, এটা গতকালকের ভিডিও, ভাবুন। এটাকে বলা হয় প্রভোক করা, এটাকে বলা হয় ইন্টেনশনালি ঝামেলা লাগিয়ে দেওয়া, সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করা, রাজ্যে অ্যানার্কি তৈরি করা, এটাকে বলা হয়। বুঝতে পারছেন তো? তো জুলুম কাকে বলে আর লজিক্যাল কি, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।